আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৭ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি কোনো মতে নিজেকে স্বাভাবিক করে বললাম, এই এভাবে কান্না করো না প্লিজ, কাকা শুনে ফেলবে তো। প্লিজ একবার শান্ত হয়ে আমার কথা শোনো। আসলে আমার পুরো কথা শেষ হলো না, তার আগেই হঠাৎ ফাতেমা আমার শাড়ের কলার শক্ত করে ধরে আমাকে ঝাঁকিয়ে কান্না করতে করতে বলে, আমাকে ধর্ষণ করে আমাকে মানসিক যন্ত্রণা দিয়েও কি আপনি শান্ত হননি? কেন বারবার আমার সাথে এরকম করছেন? যে কোনো সময় একটু সুযোগ পেলেই তার সদ্ব্যবহার করেন। আপনি কি মানুষ নাকি মানুষরূপী কোনো নরপিশাচ? আমি আর পারছি না এমন মানসিক যন্ত্রণা নিতে। আমি মুক্তি চাই, আপনার থেকে মুক্তি চাই। বুঝেছেন আপনি আমার কথা? এই বলে কান্নায় ভেঙে পড়ল। আমি তো পুরো সাইলেন্ট হয়ে গেলাম ওর কথা শুনে। এখন ওকে বোঝালেও কিছুই বুঝবে না, উল্টো আরো বাড়াবাড়ি রকমের কিছু হয়ে যাবে। তাই আমি ওর হাত থেকে কলার ছাড়িয়ে চুপচাপ উঠে চলে এলাম। ড্রয়িং রুমে এসে আমি ধপাস করে সোফায় বসে পড়লাম। দুই হাতে মাথা শক্ত করে চেপে ধরে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে ভাবনায় ডুবে গেলাম। কি হচ্ছে এসব? আর কেনই বা হচ্ছে? করতে গেলাম কি আর হয়ে গেল কি? কেন বারবার ওকে কিছু করতে গিয়ে ওর এত কাছে চলে যাই? কেন কেন এমন হচ্ছে আমার সাথে? ও তো মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে আমি ওকে ধর্ষণ করেছি। এদিকে এই মেয়েটির মতো কাকাও কি মনে মনে ভেবে নিয়েছে যে আমি মেয়েটিকে ধর্ষণ করেছি? কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা! সবাই দেখছে আমাকে ভুল বুঝছে, সোজাটা না ভেবে উল্টোটা ভেবে বসে আছে। আর এই মেয়েটির সাহস দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমার মুখের উপর আমার সামনে দাঁড়িয়ে আমাকে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা শুনিয়ে গেল। আবার এখন আমার কলার চেপে ধরে আমার বুকের মাঝে থেকে আমার চোখে চোখ রেখে এতগুলো কথা বলল, অথচ আমি ওকে কিছু বলতেই পারলাম না। এই সব হয়েছে কাকার জন্য। কাকাই তো ওকে আশকারা দিল। এখন কি তাহলে এই মেয়েকে আমাকে বিয়ে করতে হবে? এই মেয়ের সাথে সারা জীবন কাটাতে হবে? ইম্পসিবল। এদিকে আমি ভাবনায় ডুবে আছি। অন্যদিকে স্বপন, সে তো মহা খুশি আমার বিয়ের কথা শুনে। স্বপন মনের খুশি চেপে রাখতে না পেরে চেঁচিয়ে বলে, দেখলি তো, আমি বলেছিলাম না, আমি বলেছিলাম এই মেয়েই তোর বউ হবে। এখন দেখ আমার কথা সত্যি হলো। তবে যাই বলিস দোস্ত, আমি কিন্তু তোর বিয়েতে অনেক মজা করব। আর খাবো তো আমি কবজি ডুবিয়ে। আমার একমাত্র বন্ধুর বিয়ে বলে কথা। আমার যে কি খুশি লাগছে, ইচ্ছে করছে তা থই থই করে নাচি। উফ, তোকে বলে বোঝাতে পারবো না মাহির। এদিকে আমি ওর কথা শুনে ওর দিকে রাগে কটমট করে তাকিয়ে আছি। সেদিকে ওর কোনো তোয়াক্কাই নেই। ও তো মনের আনন্দে বকবক করেই যাচ্ছে। এবার আমি ওকে ধমক দিয়ে বললাম, এই তুই চুপ করবি? আমি মরছি আমার জ্বালায়, আর উনি আসছেন জ্বালার উপর মরিচ লাগাতে। কোথায় আমাকে বুদ্ধি দিবি এ বিয়ে কিভাবে আটকানো যায়? তা না করে উনি খাবারের প্রস্তুতি নিচ্ছে। তোকে তো আমি এমন জন্মেন খাওয়ান খাওয়াবো যা সারা জীবন মনে থাকে। স্বপন বলে, আরে এভাবে চটে যাচ্ছিস কেন? তুই কি ভেবেছিস আমি তোকে বুদ্ধি দিলে তুই পার পেয়ে যাবি? বন্ধু, তোমার কাকাকে তো তুমি আমার থেকে ভালো চেনো। উনি যেটা একবার সিদ্ধান্ত নেয় সেটা না হওয়া পর্যন্ত শান্তিতে বসে না। তাই আমার মতে তুই বিয়েতে রাজি হয়ে যা। আর এমনিতেও ইকরা দেখতে খুবই সুন্দরী, তোর পাশে মানাবে ভালো। তবে বয়সে তোর থেকে একটু ছোট, সেটা ম্যানেজ করে নেওয়া যাবে। আমি বললাম, এই তুই কি পাগল হয়েছিস? আমার থেকে মেয়েটি একটু ছোট? আমার বয়স এখন 28 চলে, আর মেয়েটির বয়স 18 এখনো পূরণ হয়নি। কতটা পার্থক্য তুই বুঝতে পারছিস? আর মেয়েটির লাম্বায় কতটা ছোট দেখেছিস? এই যে আমার বুকের এখানে পড়ে থাকে। কোনোভাবে কি এই মেয়েটির সাথে আমার যায়? স্বপন বলে, দেখ ভাই, লাম্বাতে ও ঠিকই আছে, কিন্তু তুই যদি তার থেকেও লম্বা হয়ে থাকিস সেটা তো মেয়েটির দোষ না। তোর হাইট 6 ফুটের কাছাকাছি। আমি বললাম, 6 ফুটের কাছাকাছি না, বরং 6 ফুট 3 ইঞ্চি আমার হাইট। স্বপন বলে, ও যাই হোক, আর মেয়েটির হাইট 5 ফুটের কাছাকাছি। দেখতেও খুব সুন্দরী, পড়াশোনায় খুব মেধাবী, খুবই নম্র ভদ্র, ভালো, তোর সাথে 100% যায়। আমি বললাম, দেখ আমাকে লেকচার দিবি না। নিজের থেকে 10 বছরের ছোট্ট একটা মেয়ের সাথে আর যাই হোক সংসার করা যায় না। স্বপন বলে, ও তুই তো ঠিকই বলেছিস, বয়সের থেকে 10 বছরের ছোট একটা মেয়েকে আর যাই হোক নিজের বউ করা যায় না, কিন্তু তাকে তুলে নিয়ে গিয়ে মনের মতো যেমন মন চায় তেমন করে নির্যাতন করা যায়। চাইলে তাকে কিসও করা যায়, আবার চাইলে তাকে জড়িয়ে ধরা যায়, সব করা যায়, শুধু তাকে বিয়ে করা যায় না, কি তাই তো? আমি বললাম, এই তুই কি বলতে চাইছিস রে? স্বপন বলে, আমি কি বলতে চাইছি তুই বুঝতে পারছিস না? মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে মারধর করলি, সেটা ঠিক আছে, তাহলে মেয়েটিকে কিস করলি কেন? কিস করার সময় নিশ্চয় জড়িয়ে ধরেছিস। জড়িয়ে না ধরে তো কিস করা যায় না, জড়িয়ে ধরেই তো কিস করতে হয়। তখন মনে ছিল না মেয়েটি তোর থেকে 10 বছরের ছোট? আমি বললাম, এই তুই কি আমাকে এগুলো বলে ব্ল্যাকমেল করছিস?
দেখ, যেটা হয়েছে সেটা মনের অজান্তেই হয়েছে। আমি ইচ্ছে করে মেয়েটিকে কিস করিনি। স্বপন বলে, না, আমি ব্ল্যাকমেল করছি না তোকে, যেটা সত্য সেটাই বলছি। আর শোন, কোনো কিছু না এমনি এমনি হয় না। তোর মন চেয়েছে তাই তুই করেছিস। মেয়েটির প্রতি তোর একটু হলেও ফিলিংস ছিল, তাই তুই এমনটা করেছিস। সেটাকে এখন অজান্তেই হয়ে গেছে বলে চালিয়ে দিস না। আমি ছোট না, আমি সব বুঝি। এখন ভালোই ভালোই মেয়েটিকে বিয়ে করে নে, তাহলেই দেখবি সব লেটা চুকে যাবে। আমি বললাম, না, এটা অসম্ভব। কোনোভাবেই আমি ওকে বিয়ে করতে পারবো না। আরে তুই বুঝতে পারছিস না কেন? স্বপন বলে, আমাকে বুঝিয়ে লাভ নেই। যা বলার, যা বোঝানোর কাকাকে গিয়ে বল। এই বলে স্বপন চুপ হয়ে গেল। ওইদিকে কাকা ফাতেমার রুমে গিয়ে দেখে ফাতেমা বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে। এটা দেখে কাকা ফাতেমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কাকা ফাতেমার পাশে বসে ফাতেমার মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে মা, তুমি এভাবে কান্না করছো কেন? আচমকা কাকার কথা শুনে ফাতেমা ভূত দেখার মতো ভয় পেয়ে চমকে উঠে তাড়াতাড়ি উঠে বসে। কাকা বলে, কি হয়েছে মা? কেউ কি কিছু বলেছে তোমাকে? কে কি বলেছে আমাকে একবার বলো, দেখো আমি ওর কি হাল করি। ফাতেমা কান্না করতে করতে বলে, আমি বাড়ি যাব। কাকা মুচকি এসে বলে, ও এই ব্যাপার, নিশ্চয় তুমি বাড়ি যাবে, তার জন্য কান্না করার কি আছে? লক্ষ্মী মেয়ের মতো চোখের পানি মুছে ফেলো, একদম কান্না করবে না, আর ভয়ও পাবে না। এখানে তোমাকে কেউ কিছু করবে না। কাকার কথা শুনে ফাতেমা মনে মনে বলে, ভয় কি আর সাধে পাচ্ছি? উনি তো আমাকে চোখে চোখে রেখেছে, একটু সুযোগ পেলেই সেটা কাজে লাগাচ্ছে। কাকা বলে, আমি জানি হঠাৎ আমি তোমাদের নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তবে মা, আমি সেটা তোমার ভালোর জন্যই করেছি। আমি মাহিরের কাকা বলে বলছি না। মাহির খুব ভালো ছেলে, 5 বছর বয়সেই ওর মা বাবাকে হারায়ও। সেই থেকে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। তবে মা, ও একটু রাগী প্রকৃতির, রাগের মাথায় অনেক কিছুই করে ফেলে, পরে কিন্তু সেটার জন্য আফসোস করে। এমনিতে ও খুব শান্তশিষ্ট একটা ছেলে। এখনো তুমি ওকে ভালো করে চেনোনি, জানোনি, তাই ওকে তুমি ভুল বুঝছো। ফাতেমা বলে, কোনটাকে ভুল বলছেন আপনি? উনি যা যা আমার সাথে করেছেন, যা যা আমি আজ পর্যন্ত উপলব্ধি করেছি, এমনকি যা যা আমার সাথে ঘটেছে, সেগুলো সবগুলোই কি ভুল? কাকা বলে, না, কোনোটাই ভুল না। তবে যা হয়েছে সবটাই একটা ভুল বোঝাবুঝির জন্যই হয়েছে। মাহির যা করেছে সেটা অন্যায় করেছে, তবে সেটা সে না বুঝে জিদের বশে করে ফেলেছে। এখন এসব নিয়ে বসে থাকলে তো কোনো কিছুই হবে না, যে কোনো একটা সিদ্ধান্তে যেতে হবে। সবকিছু বিবেচনা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি মা, তোমাদের বিয়েটাই একমাত্র সবকিছুর সমাধান। এটা ছাড়া আমি আর কিছু ভেবে পাচ্ছি না। আর যাই হোক, তোমার সাথে মাহিরের বিয়ে হলে মাহির তোমাকে আর কিছুই করতে পারবে না, না তোমাকেও মারতে পারবে, না তোমাকেও ফেলতে পারবে। ফাতেমা বলে, না কাকা, আমাকে ক্ষমা করবেন, আমি ওনাকে বিয়ে করতে পারবো না। কাকা বলে, দেখো মা, আমি তোমাকে জোর করব না, তোমার মনের ইচ্ছাকে আমি সম্মান জানাই, তবে আমি মনে হয় তোমার কাছে একটু বেশি আশা করে ফেলেছি। এটা করা আমার উচিত হয়নি। তুমি এখন রেস্ট নাও, পরে কথা হচ্ছে। এই বলে কাকা মলিন মুখ করে চলে এলো। কাকার মলিন মুখ ফাতেমার চোখে পড়তেই সে মনে মনে ভাবতে লাগলো, আমি কি ওনাকে অজান্তেই কষ্ট দিয়ে ফেললাম? তা না হলে উনি এভাবে মলিন মুখ করে চলে গেল কেন? কিন্তু আমি কি করতে পারি? ওই লোকটার কাছে থাকলে যে উনি আমাকে মেরেই ফেলবে, আর উনিও তো আমাকে বিয়ে করতে চায় না। এখানে আমার চাওয়ার বা না চাওয়ার কি আসে যায়? আরো নানান কথা ভাবতে লাগলো। দুপুরের দিকে খাবারের জন্য ফাতেমাকে ডাকা হলো, কিন্তু সে আসেনি, খাবে না বলে মানা করে দিল। তাই কাকা ওর খাবার রুমে পাঠিয়ে দিল, আর আমরা সবাই মিলে টেবিলে বসে খেয়ে নিলাম। স্বপনও ছিল আমাদের সাথে। এদিকে দুপুর পেরিয়ে বিকেল, বিকেল পেরিয়ে সন্ধ্যা হলো, কিন্তু এখনো হাকিম কাকা আসেনি। অন্যদিকে কাকা হাকিম কাকার জন্য ওয়েট করছে। প্রায় রাত 8টার দিকে হাকিম কাকা একজন ভদ্র মহিলাকে নিয়ে আসলেন। মহিলাটির পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে উনি একজন গ্রাম্য মহিলা। আমি আর স্বপন দেখে একে অপরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম, কিন্তু আমরা দুজনের একজনও বুঝতে পারলাম না উনি কে। ভেবেছিলাম হাকিম কাকাকে জিজ্ঞেস করব, কিন্তু সেই সুযোগ পেলাম কোথায়? হাকিম কাকা মহিলাটিকে নিয়ে সোজা কাকার কাছে চলে গেল। এদিকে মহিলাটির মুখে চিন্তার ছাপ ফুটে উঠেছে। উনি কিছু একটা নিয়ে খুবই দুশ্চিন্তায় আছে। মহিলাটিকে নিয়ে যখন কাকার সামনে গিয়ে দাঁড়ালো, তখন কাকা দাঁড়িয়ে মহিলাটিকে সালাম দিল। মহিলাটি সালামের উত্তর দিয়ে সোজা প্রশ্ন করল, আমার মেয়ে কোথায়? কাকা ওনার কথার উত্তর না দিয়ে আমাদের দিকে তাকিয়ে বলে, তোরা এখানে কি করছিস? যা, রুমে যা। আমি না ডাকা পর্যন্ত রুম থেকে বের হবি না। অগত্যা আমরা আর কি করব? কাকার কথা মতো কোনো কথা না বলে চুপচাপ রুমে চলে গেলাম। আমরা চলে যাওয়ার পর কাকা মহিলাটিকে বলে,
প্লিজ আপনি শান্ত হয়ে বসুন। মহিলাটি কাকার কথা মতো বসে পড়ল। তারপর কাকা একে একে সবকিছু খুলে বলল, শুধু বিয়ের কথা ছাড়া। এসব শুনে মহিলাটি একদম নিস্তব্ধ হয়ে গেল। এই কয়দিনে ওনার মেয়ের সাথে এত কিছু হয়ে গেল আর উনি কিছুই জানে না। মহিলাটি যখন কিছু বলছে না তখন কাকা আবার বলে, দেখুন আমি জানি আমার ভাইপো অনেক বড় অন্যায় করে ফেলেছে। আপনি চাইলে যে কোনো শাস্তি ওকে দিতে পারেন, আমি কোনো আপত্তি করব না। কিন্তু আমার প্রশ্ন হলো, ওকে শাস্তি দিলেই কি সবকিছু সমাধান হয়ে যাবে? কাকার সমস্ত কথা শুনে মহিলাটি নীরবে কান্না করছে। তার একমাত্র ফুলের মতো মেয়েটির সাথে এমন জঘন্যতম কাজ কেউ কিভাবে করতে পারে? কাকার কথা শুনে মহিলাটি বলে, এমন একটা বাজে ছেলের জন্য আপনি সাফাই গাইছেন আমার কাছে? এখনও ওই ছেলেকে পুলিশে না দিয়ে ঘরে রেখে দিয়েছেন? ওর মতো ছেলেকে তো পুলিশে দেওয়া উচিত। কাকা বলে, আপনি চাইলে ওকে পুলিশে দিতে পারেন, কিন্তু তাতে কি সবকিছু সমাধান হবে? উল্টো সবকিছু জানাজানি হবে। তাতে করে আপনার মেয়ের সম্মান নিয়ে টানাটানি হবে। তখন কি সে মাথা উঁচু করে এই সমাজে বাঁচতে পারবে? আপনিই বলুন না। দেখুন, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার স্বভাব না আমার নেই। আমি যা বলি যা করি সোজাসুজি ভাবেই করি। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা বলার জন্যই আপনাকে এখানে ডেকে আনা। আসলে আমি ভেবে নিয়েছি যে আমি ওদের বিয়ে দিয়ে দেব। এখন আমি আপনার মতামত জানতে চাই। ফাতেমার মা বলে, আপনার কি মাথা খারাপ হয়েছে? যে ছেলে আমার মেয়ের এত বড় ক্ষতি করলো তার সাথে আমি আমার মেয়েকে বিয়ে দেব? এটা কখনোই সম্ভব না। কাকা বলে, দেখুন, ছেলে হিসেবে মাহির খুবই ভালো একটা ছেলে। আমি বলছি না, আপনি চাইলে খবর নিয়ে দেখতে পারেন। আপনি একটু বোঝার চেষ্টা করুন, এতে করে ওদের দুজনের জন্যই ভালো হবে। আমি বরং মাহিরকে ডাকি। আপনি নিজের চোখেই দেখে নিন এই ছেলে আপনার মেয়ের যোগ্য কিনা, তারপর আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। এই বলে কাকা আমাকে ডেকে পাঠালো। আমি এসে ওনাদের সামনে দাঁড়ালাম। আমি এসে দাঁড়াতেই ফাতেমার মা আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখলো। তারপর আমার মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। আমি কাকাকে বললাম, কাকা তুমি আমাকে ডেকেছ? কাকা বলে, হ্যাঁ ডেকেছি। এই বলে ফাতেমার মাকে দেখিয়ে বলে, উনি হচ্ছেন ফাতেমার মা। কাকার মুখে ফাতেমার মা কথাটা শুনে সত্যি বলতে আমি লজ্জায় মাথা নিচু করে নিলাম। এতক্ষণে হয়তো উনি সব জেনে গেছেন। আমার কাকা উনাকে সব বলে দিয়েছে। না জানি উনি আমার ব্যাপারে কি কি ভাবছেন। তারপরও আমি ওনাকে উদ্দেশ্য করে সালাম দিয়ে মাথা নিচু করে নিলাম। বেশ কিছুক্ষণ নীরবতায় কেটে গেল। আমাকে দেখার পর ফাতেমার মা বলে, দেখুন, আমি আপনাকে এখন কিছু বলতে পারছি না। আমি আগে ফাতেমার সাথে কথা বলে তারপর আপনাকে জানাবো। কাকা বলে, ঠিক আছে, আপনি কথা বলে দেখতে পারেন। তবে আমি বলেছিলাম সে রাজি হয়নি। প্লিজ আপনি একটু ট্রাই করে দেখুন কোনোভাবে ওকে রাজি করাতে পারেন কি না। কেননা আমি যে কোনো প্রকারে ওদের বিয়েটা দিতে চাই। তারপর কাজের বুয়াকে ডেকে তার সাথে ফাতেমার মাকে পাঠিয়ে দিল ফাতেমার রুমে। ফাতেমার মা ফাতেমার রুমে প্রবেশ করতেই ফাতেমা তার মাকে দেখে দৌড়ে এসে জাপটে ধরে কান্নায় ভেঙে পড়ে। মা মেয়ে দুজন একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছে। বেশ কিছুক্ষণ কান্নাকাটি করার পর ফাতেমা বলে, মা তুমি এখানে কিভাবে এলে? আর আমি এখানে তুমি কিভাবে জানো? আর এখানে ঠিকানা কোথায় পেলে? ফাতেমার মা ফাতেমার মাথায় হাত বুলাতে বুলাতে সব কথা খুলে বলে। সব শুনে ফাতেমা বলে, মা তুমি যখন এসে গেছো তাহলে ভালোই হয়েছে। মা চলো আমরা গ্রামের বাড়িতে চলে যাই। গ্রামের কোনো কলেজে ভর্তি হয়ে যাব, সেটাই ভালো হবে। ফাতেমার মা বলে, কিন্তু মা এরা তোকে এত সহজে ছেড়ে দেবে ভেবেছিস? আমার তো মনে হয় না। ছেলেটার কাকা যেভাবে কথা বলছে তা শুনে তো আমার মনে হচ্ছে উনি যে করেই হোক ওই ছেলের সাথে তোর বিয়ে দেবে। বড় লোকদের সাথে আমাদের মতো গরিব ঘরের মানুষ পাল্লা দিয়ে কি চলতে পারে মা? ওদের কাছে টাকার গরম আছে, সেই টাকার গরমে যা ইচ্ছে নয় তাই করতে পারে। আমি বলি কি মা, তুই এই বিয়েতে রাজি হয়ে যা, এতে তোর মঙ্গলই হবে। ফাতেমা মায়ের কথা শুনে চোখ বড় বড় করে মায়ের দিকে তাকায়। ওর নিজের মা ওকে এই কথা বলছে, ও যেন এটা ভাবতেই পারছে না। ফাতেমা অবাক হয়ে বলে, মা তুমি এই কথা বলছো? ফাতেমার মা বলে, জলে কুমিরের সাথে লড়াই করে আজ পর্যন্ত কেউ টিকতে পেরেছে মা? পারেনি। তাই আমি তোর ভালোর জন্যই এ কথা বলছি। ফাতেমার মা ফাতেমাকে অনেকভাবেই বোঝাতে চেষ্টা করলো, কিন্তু ফাতেমা না ছাড়া হ্যাঁ বলছে না। শেষমেশ ফাতেমার মা হঠাৎ বলে ওঠে, তুই যদি এই বিয়ে না করিস তাহলে তুই আমার মরা মুখে দেখবি। মায়ের মুখে এমন কথা শুনে ফাতেমার হম্বিতম্বি সব শেষ হয়ে গেল। আর কোনো কথা বলতে পারল না সে, শুধু মুখ বুজে নিচের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে চোখের পানি ফেলতে লাগলো। ওর নীরবতা বুঝিয়ে দিল সে এই বিয়ে করতে রাজি। ফাতেমার মা রুম থেকে বেরিয়ে নিচে এলো কাকার কাছে। কাকা তখনও ড্রয়িং রুমে বসে আছে। ফাতেমার মা এসে দাঁড়াতেই বলে, দাঁড়িয়ে কেন? বসুন, বসে কথা বলা যাক।
ফাতেমার মা বসে বলে, অনেক কষ্টে বুঝিয়েছি। কথাটা শুনে কাকার মুখে হাসি খেলে গেল, আর আমি গাধার মতো অবাক হয়ে তাকিয়ে আছি ফাতেমার মায়ের মুখের দিকে। কাকা বলে, আমি জানতাম আপনার মেয়েকে আপনি ছাড়া কেউ রাজি করাতে পারবে না, তাই তো আমি আপনাকে খবর দিয়ে এনেছি। তবে আজ থেকে আপনি আমার বেআইন হলেন, আর আমি আপনার বেআই। ফাতেমার মা বলে, কিন্তু তারপরও তো কথা থেকে যায়। কাকা বলে, আর কি কথা থেকে যায়? ফাতেমার মা বলে, দেখুন, আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, আপনাদেরকে কিছু দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই। কাকা বলে, কে বলেছে নেই? এই যে হীরের টুকরো একটা মেয়ে আছে, যাকে আপনি আমাদের দেবেন, তাতেই হবে। আমাদের কিছু চাই না, তার চেয়ে বরং আপনি বলুন আপনার কি চাই। গাড়ি বাড়ি অর্থ সম্পদ যা চাইবেন তাই দেব, শুধু তার বিনিময়ে আপনার মেয়েকে আমার ছেলের বউ করতে চাই। ফাতেমার মা বলে, না না, আমাদের কিছু চাই না, আমাদের কাছে যা আছে তাই যথেষ্ট। কাকা বলে, তাহলে তো হয়ে গেল, এখন শুধু বিয়ের দিনটা ঠিক করা বাকি। তবে এখন এই বিয়েটা কোনো ধুমধাম করে হবে না, এখন শুধু সাধারণভাবে এদের বিয়েটা হয়ে যাক। যখন এরা একে অপরকে ভালো করে নিজের মতো করে বুঝে নেবে নিজেদের, তখন আমরা এদের বিয়েটা ধুমধাম